সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদুল ইসলাম। আমাদের আজকের সম্পাদকীয়র বিষয় ঈদে বেড়াতে যাওয়া, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তৌফিকুল ইসলাম খান, রিসার্চ ফেলো সিপিডি, মোহাম্মদ রাফেউজ্জামান, প্রথম সহসভাপতি, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আবু সুফিয়ান, সম্পাদক ভ্রমণ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। ঝিনাইদহে আবারও মন্দিরের সেবককে হত্যা। এবার খুন হলেন রাধা মদন মন্দিরের শ্যামানন্দ দাস। চাক্ষুষ সাক্ষী থাকায় অপরাধী দ্রুত শনাক্ত হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মৃত্যু হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেফতার। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টা ঘটনার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় উপাচার্যের গাড়ি ভাঙচুর, ছাত্রলীগের বিক্ষোভ, রেজিস্ট্রারকে অব্যাহতি। এবং ঈদের আগে শেষ শুক্রবার কেনাকাটায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়, ফুরসত নেই বিক্রেতাদের। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে যতই দিন যাচ্ছে মানুষ ঈদে একটা বাড়তি যোগ হচ্ছে আমাদের যে বেড়াতে যাওয়া, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায়। আসলে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে দিন দিন, এবং সেই জন্য বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষজন কিন্তু ঈদে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন। আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব, এবং সেই সূত্রে আমরা সামগ্রিকভাবে আমাদের পর্যটন শিল্পের যে সম্ভাবনা এবং যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে যাব মোহাম্মদ রাফেউজ্জামান, আপনার কাছে আসবো। আপনি একটু বলবেন, আপনি ব্যবসার সাথে মানে পর্যটন শিল্পের সাথে আপনি দীর্ঘদিন যাবৎ যুক্ত। আপনি কি মনে করেন এই যে মানুষ বেড়াতে যাচ্ছে, এতে এটার যে সামগ্রিক চিত্রটা কিরকম হচ্ছে দিন দিন, আপনি যদি একটু বলেন আমাদের। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি প্রথমেই বলেছিলেন যে আমরা একটু বেড়াতে চাচ্ছি। এখন বাংলাদেশের জনসাধারণ একটু বেড়াতে যায়, যে কোনো হলিডেতে, মানে যে কোনো সরকারি বন্ধ কিংবা একটু দীর্ঘ ছুটি পেলেই মানুষ বেড়াতে যেতে ইচ্ছা প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে আমাদের টার্মিনোলজি অনুযায়ী দুটো ভাগে খুব বিভক্ত করি। একটা হচ্ছে আরবান ট্যুরিজম, যারা উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা দেশের বাইরে চলে যায়। আর একটা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা দেশের মধ্যেই বেড়াতে যায়, তার ডোমেস্টিক ট্যুরিজম বলি। ডোমেস্টিক ট্যুরিজমটা আমরা খুব বেশি চাঙ্গা, আমরা খুব বেশি। আপনার জ্ঞাতার্থে বলি যে কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কোনো ইভেন্টে কক্সবাজার বিচে আপনি 1,00,000-2 লাখ লোক পাবেন। এটা হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজমের একটা উন্নতির একটা বহিঃপ্রকাশ। আপনি প্রত্যেকটা ডেস্টিনেশনই বাংলাদেশে, কুয়াকাটা বলেন, সেন্ট মার্টিন বলেন, হিল স্টেশনগুলোতে বলেন, আমাদের ব্যাপক মানুষের সমাগম ঘটে। এটা ট্যুরিজমের একটা ইতিবাচক দিক, এই কারণে যে রেমিটেন্সটা যাচ্ছে না, আমাদের দেশের জনসাধারণের কষ্ট উপার্জিত যে অর্থটুকু আমাদের দেশে ট্যুরিজমে ব্যয় হচ্ছে। আর আরবান ট্যুরিজমটা এটা অর্থনৈতিক দিক থেকে একটু লক্ষণ যে রেমিটেন্সগুলো বেরিয়ে যাচ্ছে, পয়সাটুকু দেশে বেরিয়ে যাচ্ছে। এই আউটবাউন্ড ট্যুরিজমটাকে হ্রাস করার জন্যই আমাদের ট্যুর অপারেটররা ব্যাপকভাবে বাংলাদেশ সরকারকে বলতে চাচ্ছে যে আমরা ডেস্টিনেশনগুলোকে আরো বেশি উন্নত করি, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, রোড কমিউনিকেশনস, কানেক্টিভিটি, ফ্যাসিলিটিস, নাইট লাইফ, এইগুলো যদি আমরা প্রত্যেকটা ডেস্টিনেশনগুলোতে আমরা যদি ভরপুর রাখি, তাহলে হয়তো বা উচ্চ মধ্যবিত্ত দেশে বাইরে না গিয়ে বাংলাদেশে থাকবে। আপনার জ্ঞাতার্থে বলি যে আমাদের বিচগুলো, আমাদের হিল স্টেশনগুলো বা আমাদের খোড়া আইল্যান্ড, এটা বহির্বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা খুব বেশি উন্নত। এবং আপনার জ্ঞাতার্থে আরও বলি, আপনি দেশপ্রেমিক একজন সাংবাদিক, যে আমাদের 6 ঋতুর দেশ বাংলাদেশ, প্রত্যেকটা ঋতু এক এক রকম আকার ধারণ করে। বিশ্বের অনেক দেশই আছে যে শুধু 1-2 ঋতুতেই ভরপুর।
যে বিচের জন্য যারা বিচ ট্যুরিজমে যারা আসক্ত, যারা দেশে বাইরে যেতে চায়, ইন্ডিয়ায় বলেন, থাইল্যান্ডে বলেন, শ্রীলঙ্কা বলেন, এর চেয়ে আমাদের কক্সবাজার বিচ অনেক বেশি উন্নত, কিন্তু ফ্যাসিলিটিসগুলো তেমন বেশি আপ টু ডেট নয়। যদি কেউ বিচে গিয়ে তার বিচ ভলিবল কিংবা সানবাদ কিংবা ওয়াটার স্পোর্টস এনজয় করতে চায়, আমাদের কক্সবাজারে সেই জিনিসগুলো নেই। এই কারণে হয়তোবা উচ্চবিত্তরা বা উচ্চ মধ্যবিত্তরা দেশের বাইরে যেতে আগ্রহ প্রকাশ করে। এইবার ঈদে যেহেতু ব্যাপক ছুটি, প্রায় 9 দিনের, সেহেতু আমরা আশা করি যে ডোমেস্টিক ট্যুরিজম খুব বেশি চাঙ্গা হবে। আর ইনবাউন্ড ট্যুরিজম যেটা, এটা আরেকটা দিক। ইনবাউন্ড ট্যুরিজম দেশের অর্থনীতির মাপকাঠিতে খুব বেশি ফলপ্রসূ। ইনবাউন্ড ট্যুরিজমটা হচ্ছে আমাদের বাংলাদেশে সাধারণত অক্টোবর থেকে মার্চ অবধি ব্যাপক থাকে, ফরেনাররা সেই সময় বাংলাদেশে আসে। তা আমরা আশা রাখি যে এই বছর, যেহেতু গত বছর পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, তেমন আনরেস্ট ছিল না, তো সেই কারণে এই বছর বোধ হয় আমরা একটু ইন্টারন্যাশনাল অ্যারাইভেল বেশি আশা করতে পারি। আপনার জ্ঞাতার্থে একটু বলে থাকি যে প্রত্যেকটা ট্যুর অপারেটর, প্রফেশনাল ট্যুর অপারেটর বহির্বিশ্বের বা ট্যুরিস্টরা সাধারণত 8 মাস কিংবা 1 বছর আগেই তার আইটিনিটা ফিক্স করে ফেলে, তার বিজনেসটা ম্যাচুরেট করে ফেলে। তো সেই কারণে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের যে আইটিনিগুলো আছে, এটা ফেব্রুয়ারি, মার্চে ওরা ম্যাচুরেট করে ফেলছে। তো আমরা আশা রাখি যদি এই বছর কোনো পলিটিক্যাল আনরেস্ট না থাকে, স্টেবিলিটি থাকে, তাহলে হয়তোবা আল্লাহ চাইতো এই বছর আমরা একটু ইন্টারন্যাশনাল অ্যারাইভেল পাবো। যেহেতু বাংলাদেশ সরকার এই বছরটাকে স্পেসিফাই করে দিয়েছেন ভিজিট বাংলাদেশ 2016, আমরা আশা রাখি যে এই বছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। শুধু তাই নয়, গভর্নমেন্ট কিন্তু 2018 পর্যন্ত করছেন এবং লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছেন 1 মিলিয়ন ইন্টারন্যাশনাল অ্যারাইভেল। আমরা সেই দিকে আগাচ্ছি। ধন্যবাদ। আমরা আশা করব আপনার কাছ থেকে আরো পরে হয়তো আরো বিস্তারিত জানবো। আমি একটু তৌফিকুল ইসলাম খান আপনার কাছে আসবো। এই যে এত মানুষ যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে, উনি যেটা বললেন, দেশের ভেতরে যারা ট্যুর করছেন তারা তো সেটা একটা ইতিবাচক, যে অর্থটা দেশেই থেকে যাচ্ছে, দেশেই ব্যয় হচ্ছে, আর দেশের বাইরে যারা যাচ্ছেন সেখানে আবার অর্থটা দেশের বাইরে চলে যাচ্ছে। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার যুক্ত। তা আপনি সেই অর্থনীতির ব্যাপারটা যদি একটু বলেন। অর্থনৈতিক ব্যাপারটা তো খুব পরিষ্কার। আপনি যেটা শুরু করেছেন, যেটা দিয়ে যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ভিতরে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে, আমাদের যে জীবনযাত্রার মান সেটা আস্তে আস্তে উন্নতর হচ্ছে, তখন আপনার যে বেসিক নিডসটার বাইরে তখন আপনি অন্যান্য জায়গাগুলোতে আস্তে আস্তে বিকশিত হবেন। সেই জায়গায় থেকে যদি আমি বলি, তাহলে এখন বাংলাদেশের একটা রাইজিং মিডল ক্লাস আছে, আমরা বলি উদীয়মান মধ্যবিত্ত, এবং প্রত্যেকটি জাতিরই একটি অর্থনৈতিক পরিক্রমায় এই সময়টা আসে। বাংলাদেশ এখন এটার ভিতর দিয়ে যাচ্ছে। এই মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস যেটা আছে, তারা কিন্তু ট্যুরিজমের সাথে খুবই আমার মনে হয় যে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন, এখন যেমন বিদেশে যাওয়ার হার বাড়ছে, একই সাথে দেশের ভিতরেও হার বাড়ছে। আমি যদি ঠিক জেনে থাকি, এবং আমার ইনফ্যাক্ট আমার পরিচিত কয়েকজন এবছর শেষ সময়ে গিয়ে বুকিং দেওয়ার চেষ্টা করেছেন কক্সবাজার, তারা কোনো জায়গা পাননি। হ্যাঁ, তাদেরকে যেতে হলে এখন ঈদের পরের সিজনটাই যেতে হবে। তো এবং এখন যেটা বলছেন যে এখন জুলাই মাস, এখন কিন্তু মানে টুরিস্ট টাইম না, সেই অর্থে আমরা গরমের কারণে বলি যে এই টাইমটা খুব ভালো না। তো সেই দিক থেকে যদি বিচার করেন, তাহলে একটা উৎসাহ আছে মানুষের। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের জাতিগত যে প্যাটার্নটা আছে, সেখানেও যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে আমাদের একটা রাইজিং ইউথ গ্রুপ এসছে, এবং ইউথরাই মূলত এখন আমাদের দেশের ভিতরে যে ইনবাউন্ড ট্যুরিজমটা আছে এবং আউটবাউন্ড ট্যুরিজমেও কিছুটা, এরাই কিন্তু ড্রাইভ করছে। সেক্ষেত্রে আমাদের দেশের যারা যুব সমাজ আছেন, এবং আমি শিওর যে আবু সুফিয়ান ভাই আরো ভালো বলবেন, যে তারা আস্তে আস্তে কিন্তু এক্সপ্লোর করেছেন একভাবে ট্যুরিজমের জায়গাগুলোতে। আগে আমরা খুবই মানে কক্সবাজার বেস্ট ছিলাম, যে কক্সবাজার একমাত্র জায়গা। এখন তারপরে সেন্ট মার্টিন এসেছে, কিছুটা সুন্দরবন এসেছে, এবং একই সাথে বান্দরবন, খাগড়াছড়ি, সেই জায়গাগুলোতেও কিন্তু এখন এক্সপ্লোর হয়েছে। সিলেটের যে বিপুল আমি বলবো যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এটা গত 10-15 বছরে এক্সপ্লোর হয়েছে, মানুষের কাছে জানা এসেছে। প্রযুক্তিগত একটা পরিবর্তন এসেছে, সেটা হলো যে এখন যে ইন্টারনেটের যুগ আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, সেখানে প্রচুর এটা নিয়ে ব্যাপক পরিচিতি হয়, সবাই ছবি তুলে পাঠায়, কিভাবে যেতে হবে এই সাহায্যগুলো করছে। একটা বড় গ্রুপ আছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ, তারা এটা প্রমোট করছে। ফলে দেশের ভিতরে এক ধরনের প্রমোশন হয়েছে। যেটা আটকে আছে সেটা হলো আমরা এখনো যথেষ্ট পরিমাণ বাইরের টুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারছি না। সেই জায়গাটাতে আমাদের বিভিন্ন ধরনের একটা বলবো যে এক ধরনের এখনো প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতাগুলোকে আসলে যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে হয়তো বাংলাদেশের এই যে একটা শিল্প আছে, ট্যুরিজম শিল্প, সেই শিল্পকে আরো বিকাশ করা যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে
এই শিল্পের সবচেয়ে বড় গুণটা হলো এটার সাথে অনেকগুলো শিল্প জড়িত। আমি যদি বলি হোটেলের কথা বলি, আমি যদি যোগাযোগ মাধ্যমের কথা বলি এবং অন্যান্য রিটেল সার্ভিসের কথা বলি, ট্রান্সপোর্ট থেকে শুরু করে এভরিথিং, সেই জায়গাটাতে ফলে এটা একটা আমি বলবো যে স্পিল ওভার এফেক্টটা বেশি। আমরা ইকোনমির ভাষা যেটা বলি যে একটা জায়গায় যদি আপনি উৎপাদন করেন, এই উৎপাদনের অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজও রয়েছে। ফলে সেই জায়গা থেকে বিচার করেই আসলে আমাদের যে পর্যটন শিল্পের বিকাশ সেই দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। ধন্যবাদ। আমি একটু আবুল সুফিয়ান আপনার কাছে আসবো। আপনি চমৎকার একটি ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন সম্পাদনা করেন ভ্রমণ নামে, এবং এটি কিন্তু প্রমাণ করে যে আমাদের এখানে মানে বাংলাদেশ কত চমৎকার সম্ভাবনাময় একটি ট্যুরিস্ট স্পট আসলে। কারণ চমৎকার একটি ম্যাগাজিন আপনারা সম্পাদনা করছেন। বাংলাদেশ আসলে তো অপার সম্ভাবনার একটা দেশ সেদিক থেকে, কিন্তু আমরা সেটাকে সেইভাবে কাজে লাগাতে পারছি না, বিশেষ করে বাইরের ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে। তো আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতা দিয়ে? আমি কথার শুরুর আগেই ধন্যবাদ দিই তৌফিক ভাইকে। একটা জিনিস উনি খুব সুন্দর বললেন যে আপনার বিদেশি ট্যুরিস্টদের ব্যাপারে এবং তার তরুণরা যে ট্যুরিজমকে চেঞ্জ করে দিচ্ছে, এটা অনেক দারুণ একটি সত্য কথা এবং নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করতেছে তরুণরা। তো আমি যেটা বলি যে একটা দেশে যদি বলা হয় ট্যুরিজম ক্ষেত্রে, যদি সমুদ্র থাকে, নদী থাকে, পাহাড় থাকে, আতিথেয়তা থাকে আর বন থাকে, যদি কোনো একটি থাকে কোনো দেশে, সেই দেশকে বলা হয় ট্যুরিজমের জন্য গুড। যদি দুইটি থাকে বলা হয় বেটার, যদি দুইয়ের অধিক থাকে তাহলে বলা হয় বেস্ট। আমাদের এই সবগুলো আছে, তাহলে বাংলাদেশ বেস্ট প্লাস। তো এত সুন্দর একটি দেশে ট্যুরিজম হবে না, হতেই পারে না। যদি বাংলাদেশের ট্যুরিজম না হয় অন্য কোথাও হবে না, নাম্বার ওয়ান। এখন ট্যুরিস্ট যদি একটা জায়গায় যদি একজন ট্যুরিস্ট যায়, দেখা স্ট্যাটিস্টিক্স বলে যে একজন ট্যুরিস্ট গেলে সেখানে 11টা কর্মসংস্থান তৈরি হয়। তাহলে কোন দেশে যদি 1 লক্ষ ট্যুরিস্ট সবসময় আসা যাওয়া করে, 11 লক্ষ কর্মসংস্থান। যদি 1 কোটি টুরিস্ট আসা যাওয়া করে, 11 কোটি। যদি 10 লাখ টুরিস্ট আসা যাওয়া করে, 1 কোটি 10 লাখ লোকের কর্মসংস্থান। কিভাবে কর্মসংস্থান? কারণ একটা টুরিস্ট যখন আসে, সে বাসে উঠে টিকিট কাটে, হোটেলে যায়, চাদর ব্যবহার করে, টাওয়েল ব্যবহার করে, স্যান্ডেল ব্যবহার করে, টুথপেস্ট ব্যবহার করে, খাওয়া দাওয়া খায়, অসংখ্য গিফট কিনে, অনেক কর্মসংস্থান এবং অর্থনীতির উপরে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। এবং পৃথিবীতে এখন এটাকে বলা হয় একক বৃহত্তম শিল্প ট্যুরিজমকে, যেটা 109টা শিল্পকে সরাসরিভাবে সংযুক্ত করে। সো বাংলাদেশের জন্য এই সম্ভাবনা বিপুল, কারণ ট্যুরিজমের জন্য লোক দরকার, যেটা আমাদের জনসংখ্যা আছে। আমি আপনার আফ্রিকা ছাড়া 4টা মহাদেশে প্রায় 4 লাখ মাইল ট্রাভেল করছি এবং মানুষকে দেখবার বুঝবার চেষ্টা করছি। এবং ফরাসিদের সঙ্গে আমি বেশ কিছু প্রোগ্রামে গেছি, তারা আমাকে ওখানে নিছেন এবং আমি এটার উপর কিছু বইপত্র করছি। ফরাসি আমার যে বন্ধু ঢাকা আলিয়াস প্রসেসের ডিরেক্টর, উনি আমাদের সম্প্রতি একটা সেমিনারে বললেন যে তোমাদের দেশ যে এত সুন্দর, উনি আমাদের ম্যাগাজিনটা দেখেন এবং অন্য এম্বাসি থেকে ওরা আমাদের জানাইছে যে তোমাদের দেশ যে এত সুন্দর এটা আমরা জানি না। এবং উনি আমাদের সেমিনারে বললেন যে বাংলাদেশ যে এত সুন্দর, এত বিউটিফুল, এটা ফরাসিরা যদি জানতো, আমি একদম তোমাকে নিশ্চিত করে বলতে পারি এশিয়ায় কোনো দেশ নির্বাচন করলে তার আগে বাংলাদেশে আসবে। শুধু তোমরা প্লিজ যেটা করো, ফরাসি ভাষায় আমাদেরকে একটা কিছু দাও যেন বাংলাদেশটা দেখা যায়। এখন আপনি যেটা বললেন যে বিদেশি ট্যুরিস্ট কিভাবে আসবে, এটা আসা কোনো কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। দুইটা ওয়ে। আপনি দেখেন যে ঈদ হচ্ছে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়ানরা কিন্তু আমাদের ঈদ নিয়ে অনেক প্ল্যান করে ফেলছে। সব ডিস্ট্রিক্টে ক্যাম্প বসাই দিয়েছে ভিসার জন্য, কারণ জানে সবাই যাবে, বেড়াতে যাবে। এই যে প্ল্যানটা করলো, আপনি ইউরোপে যদি দেখেন বা আমেরিকাতে যদি দেখেন, ওরা অক্টোবর থেকে পাগল হয়ে যায়, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। তো আমরা সেখানে ক্যাম্পেইনটা করতে পারি। এখন আমরা কিভাবে ক্যাম্পেইন করি? আমরা যদি সরাসরি বলি বাংলাদেশে আসো, বাংলাদেশে সরাসরি আসবে না, একটু প্যাসিভ ওয়েতে যাইতে হবে। আপনি যদি ডেনমার্ক, ব্রাসেলস বা সুইডেন এইসব জায়গায় ইন্ডিয়ান এম্বাসিতে সকালবেলা যান, দেখবেন যে ট্যুরিস্ট ওরা ভিসার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে ইন্ডিয়ান এম্বাসিতে। সেইখানে আমরা প্যাসিভলি ওদেরকে যে বলতে পারি যে আপনারা যারা ইন্ডিয়াতে যাচ্ছেন $2000 এডিশনাল খরচ করলে বাংলাদেশে এই জিনিসগুলো দেখতে পারবেন, এবং ডেফিনেটলি এটা ওরা আসবে। এবং আমি অনেকের সঙ্গে যখন কথা বলছি, তারা খুবই এক্সাইটেড হয়। এবং ওইখানে যারা আসেন বা বাংলাদেশে যারা পর্যটন নিয়ে কাজ করেন, তারা যদি এখানে ছোট ছোট জায়গাগুলোতে কাজ করেন, কারণ আমরা তো একবারে রাতারাতি অনেকে স্ট্রাকচার করতে পারবো না, এটা প্রয়োজনও নাই। এবং বড় স্ট্রাকচার হইলে যে টুরিস্ট আসে এটা মনে করার কোনো কারণ নাই। আপনি যদি মেক্সিকোতে মিস্টার কার্লোস, যিনি তাজমহল বানাইলেন, বললেন কেন ভারতের তাজমহল শুধু দেখবে, আমি একটা তাজমহল বানাই, তার চেয়েও গর্জিয়াস বানাইলেন। ওইটা 1 বছর চললো, দ্বিতীয় বছর ফেল করলো। কেন ফেল করলো? কারণ ওটার পিছনে শাহজাহানের গল্পটা নাই। তার মানে স্ট্রাকচার ডাজেন্ট ম্যাটার, আপনার ওইখানে স্টোরি এবং গল্প থাকতে হবে। আমাদের এখানে অসংখ্য ব্যাপার আছে, শুধু এটাকে ক্লিক করে তুলে ধরা। এটা যদি আমরা প্রপারলি এরকম অ্যাকাউন্টিং একটা কথা বলি, আমরা উইন্ডো ড্রেসিং,
যে আপনি জানলা টালনা ঠিকঠাক করবেন, করে আপনি যে অবস্থা সেই অবস্থা থেকে আপনি কাজে লাগাবেন। আপনি বিরাট স্ট্রাকচারের আশায় বসে থাকবেন, হবে তারপরে হবে, পৃথিবী অনেক দ্রুত চলে যাচ্ছে, আপনি ওই রকম করলে পারবেন না। আপনি এই সময় আছে, এই সময়ে যে ফ্যাসিলিটি আপনার আছে, যতটুকু আপনার আছে, এইখানে আপনাকে টেকনিকটা প্রয়োগ করতে হবে। আমি সার্কোজির একটা ঘটনা আপনাকে নিচে বলতেছিলাম, আপনাকে লাইক আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এরকম একটা, বা আমাদের ট্যুরিজম মন্ত্রণালয় যদি এরকম একটা গল্পটা বলেন, মানে আমাদের দর্শকদের। আচ্ছা, আমি গল্পটা আমি বিভিন্ন জায়গায় গল্প বলি, অনেকে হয়তো বলবে যে গল্পটা তুমি আরেকবার বলছো। আমি ঠিক কথাটা বারবার বলতে হবে, বারবার না বললে মানুষ বুঝবে না। 2011 সালে সার্কোজি, ফ্রান্সের প্রেসিডেন্ট সার্কোজি যখন আপনার ইন্ডিয়াতে আসলেন, তো উনার টেবিলে একটা ম্যাগাজিন দেওয়া হয়েছিল, ইনক্রেডিবল ইন্ডিয়া। এটা ইন্ডিয়ানরা সবসময় ম্যাগাজিনটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাঠানো, এখানে ট্যুরিজমেরই থাকে। আর ট্যুরিজমের ম্যাগাজিন এমন একটা জিনিস, এটা 7 থেকে 70 বছর বয়সী যে কোনো মানুষ আপনার উল্টিয়ে দেখবেই। সার্কোজি কোনোভাবে এটা দেখছেন এবং ওইখানে একটি স্টোরি উনি পড়ছেন। সেটা হচ্ছে যে সম্রাট আকবরের যখন কোনো সন্তান হচ্ছিল না, উনি তখন সেলিম চিশতি রহমতুল্লাহ বলে একজন বিখ্যাত আউলিয়া আছেন ইন্ডিয়াতে, ফরিদাবাদ সিক্রিতে, দিল্লিতে, উনার কাছে গেলেন এবং উনার কাছে বললেন যে আপনি আমার জন্য প্রার্থনা করেন যেন আমার একটি পুত্র সন্তান হয়, আদারওয়াইজ আমার তো সাম্রাজ্যের ব্যাপার। তো সেলিম চিশতি দোয়া করলেন এবং ওনার একজন পুত্র সন্তান হলো, যিনি ইতিহাসে সম্রাট জাহাঙ্গীর নামে বিখ্যাত। ওনার নাম ছিল শাহজাদা সেলিম, পীর সাহেবের নামে ওনার নাম সেলিম রাখলেন। তো সার্কোজি এই নিউজটা পড়লেন, পড়ার পরে দিল্লিতে এসে এত ব্যস্ততার মধ্যেও উনি ওই ফরিদাবাদ সিক্রিতে কার্লা ব্রুনিকে নিয়ে গেলেন, ওনারা প্রার্থনা করলেন যেন ওনাদের একটি পুত্র সন্তান হয়। এবং এই নিউজটা যখন লামন্ডেতে ছাপা হইল ফ্রান্সে, এখন আপনার ব্যাপক ফরাসি ট্যুরিস্ট দম্পতি আপনার ইন্ডিয়াতে আসেন শুধু সেলিম চিশতির মাজার জিয়ারত করার জন্য। আপনি দেখেন যে একটা ছোট্ট নিউজ, একটা ট্রাভেল ম্যাগাজিন করলো, একটা ফরাসি ট্যুরিস্টকে কিভাবে মানে পাগল করে ফেলছে। এটার জন্য বড় স্ট্রাকচারও দরকার নাই, বড় ইস্যুরে কিছু, আপনি শুধু ঠিক গল্পটা ঠিকভাবে বলবেন। আমাদের সেরকম অসংখ্য গল্প আছে, আমি বারবার এটা বলি। আমাদের যেমন শাহ আমানতের গল্প আছে, যাকে মামলা মোকদ্দমার পীর হিসেবে উনি খুবই বিখ্যাত। ইন্ডিয়ার বহু লোক এখানে আসেন যে আপনার এই মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্য। আমরা যদি শাহজালালের কথা বলি যে আপনার মনোবাঞ্ছা পূর্ণের পীর, আমরা যদি শাহ মখদুমের কথা বলি যে জলের পীর। কারণ ইন্ডিয়া একটি অসাম্প্রদায়িক হিন্দু প্রধান রাষ্ট্র, তারা বিক্রি করতেছে মঈনুদ্দিন চিশতি, সেলিম চিশতি, নাজিমুদ্দিন রহমতুল্লাহ, এদেরকে বিক্রি করতেছে ইন্ডিয়ানরা। তাহলে আমরা কেন এই জায়গাটা পারবো না? আমাদের এগুলো কিন্তু আছে। তো আমরা শুধু ঠিক জায়গাটায় কোথায় এটা ক্লিক করতে হবে সেটা একটু বলার দরকার। এবং এই রকম জায়গাগুলোতে আপনার ট্যুরিজম জায়গাগুলোতে, স্পিরিচুয়াল ট্যুরিজম বলি আর হার্ট ট্যুরিজম বলি, এখানে আপনার একদম আমির থেকে ফকির সব রকম মানুষ নির্দ্বিধায় আসে। শুধু মুসলিমের জন্য বলবো না, আপনার বৌদ্ধইজমের জন্য যদি বলি, আমরা যে বৌদ্ধের যে চুল আছে আমাদের রামুতে, এটা যদি আমরা ঠিকভাবে বলতে পারি, এই যে আমাদের সাউথ এশিয়াতে যে বৌদ্ধ রিজনটা, এখানকার টুরিস্ট ডেফিনেটলি অনেক আসবে। কিন্তু বলার ভঙ্গিটার মধ্যে একটা টেকনিক থাকতে হবে। লাইক সার্কোজিকে যদি গল্পটা ওই হুমায়ুনের আকবরের গল্প দিয়ে না বলে যদি বলা হইতো ইহা 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 আছে, ওই টেকনিকে বললে এটা কাজ হইতো না। তার মানে বলবার যে ভঙ্গিটা, যে টেকনিকটা, ওইটা লাগবে। একটা স্টোরি প্লে করতে হবে। আর ড্রামাটা যদি প্লে করা না যায় তাইলে আপনার হবে না, প্লেন বললে হবে না। যেই জায়গায় আমার মনে একটা বড় ল্যাকিং আছে, এই প্রেজেন্টেশন, আপনি কিভাবে প্রেজেন্ট করলেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আবার আসবো, আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ইকবাল হোসেন বলছিলাম আশুলিয়া থেকে। বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমি কিছুদিন আগে রাঙ্গামাটির একটা আমার নিজের ব্যক্তিগত ঘটনা বলি, যেটা আমি ওখানে গেছিলাম একটু বেড়াইতে। এখানে যে হোটেলের যে অবস্থা, যে পরিস্থিতি, হ্যাঁ, এখানে আপনার আমরা দেশের মানুষই অদৃষ্ট এবং বাইরের লোককে আমরা কিভাবে আশা করি। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, রাঙ্গামাটি এত সুন্দর জায়গা যেটা বলার মতো না, কিন্তু উপভোগ যে করবো আমি, থাকার মতো কোনো ডিসিপ্লিন নেই, সেখানে কোনো ওরকম কোনো পরিবেশ নেই। আপনারা যদি গিয়ে থাকেন অবশ্যই আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আছে, ঠিক আছে? ধন্যবাদ। আমি আপনাকে বলবো, ওই দর্শক ভাইকে অশেষ ধন্যবাদ। হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনেই এই রুম, তেমন রুম নেই। আমরা জানি যে সারা বাংলাদেশে 15,000 রুম আছে, বাট আমাদের ডোমেস্টিক ট্যুরিজম একটা ডেস্টিনেশনেই 1 লাখের উপরে লোক নাইট কাটায়। তো সেই কারণে আমাদের আবার এই চাপগুলো ক্ষণে ক্ষণে পড়ে, রাউন্ড দ্য ইয়ার না। সেই কারণে যারা শুধু একটা পার্টিকুলার টাইমে যেতে চায় তারা একটু সমস্যায় পড়ে যায়। বাট ফরেন ট্যুরিস্টরা, তারা তো আগের থেকে রুম রিজার্ভেশন থাকে, তাদের 8-9 মাস আগে থেকে আইটিনারি ফুল প্রিপেয়ার থাকে, তাদের সমস্যা হয় না। আচ্ছা, আমি সুফিয়ান ভাইয়ের সাথে একমত যে আমাদের বাংলাদেশ কিন্তু সিঙ্গেল কান্ট্রি ডেস্টিনেশনের বিষয়ে আত্মপ্রকাশ করেছে। আমাদের 7S, উনি যেটা বললেন যে 7টা S যে দেশে বেশি, যে ডেস্টিনেশন বেশি, সে খুব বেশি ট্যুরিজমে খুব বেশি ফ্লারিশ। 1S হচ্ছে সি, স্যান্ড, সিনারি, শপিং, সেক্স অ্যান্ড সানসেট অ্যান্ড সানরাইজ। আমাদের বাংলাদেশে কিন্তু 2টা ছাড়া 5টাই বিদ্যমান।
আমরা খুব বেশি উন্নত। আর 7S এর ভিতর ইন্ডিয়া আর আমেরিকা ছাড়া 7S বিশ্বে কোথাও নেই। তো আমরা এই এই একটা চমৎকার ডেস্টিনেশনকে আমরা বহির্বিশ্বে তুলে দিতে পারি না। কিভাবে পারি না? যেমন আপনি একজন মিডিয়া পার্সোনালিটি, আপনি খুব সহজে অনুমান করতে পারবেন ইন্ডিয়া ইনক্রেডিবল ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যামাজিং থাইল্যান্ড, মালয়েশিয়া ট্রুলি এশিয়া, ইন্দোনেশিয়া ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ইউনিকলি সিঙ্গাপুর। এই স্লোগান নিয়ে তারা বিবিসি বলেন, CNN বলেন, আল জাজিরা বলেন, ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে বলেন, খুব চমৎকারভাবে ওরা বিজ্ঞাপন দিচ্ছে। আমরা কিন্তু বিউটিফুল বাংলাদেশ, আমাদের একটা স্লোগান আছে বিউটিফুল বাংলাদেশ। আমাদের বিউটিফুল বাংলাদেশ কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের বিউটিফুল না, আমরা মানুষ হিসেবে বিউটিফুল। আমরা আদি অকৃত্রিম স্মাইলিং ফেস, আমরা সবসময় হাস্যোজ্জ্বল। আমাদের এত দুর্যোগ, এত প্রাকৃতিক বিপর্যয়, এত অর্থনৈতিক সমস্যা আমরা কিন্তু অন্তরে ধারণ করি না। আমরা বিদেশিদেরকে, বিশেষ করে সাদা চামড়া বিদেশিদেরকে আমরা খুব বেশিভাবে অকৃপণ হাতে তাদেরকে গ্রহণ করি। এবং আমি এই যদি সময় থাকে আমি একটু গল্প বলবো। আমার গাইডরা যখন টুরিস্টদের নিয়ে বিভিন্ন দেশে যায়, রুরাল ট্যুরিজমের ক্ষেত্রে কিংবা অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে কিংবা রিভারেন্ট ট্যুরিজম তারা যখন এনজয় করে, তখন একটা গাইড যখন গ্রাম দিয়ে হেঁটে যায়, ডাব কোনো বাংলাদেশি ডাব বাংলাদেশে বিক্রি করে না। ডাবটুকু দেয়, নিজের গামছা দিয়ে টুলটা মুছে দিয়ে মরিচিরা গুঁড়ো দেয়। আমাদের সেই আতিথ্যপরায়ণ জাতি। আমাদের বাংলাদেশ বহির্বিশ্বের একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সাফল্যমণ্ডিত হবে। কিন্তু কিছু সমস্যা আছে। যেমন মিডিয়াতে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমরা আমাদের দেশকে উপস্থাপন করতে পারি নাই। শুধু তাই নয়, বহির্বিশ্বের যতগুলো কনসুলেট অফিস, কনসুলেট, এমবেসি, হাই কমিশন আমাদের বাংলাদেশের অফিস বহির্বিশ্বে বিদ্যমান, কোথাও কিন্তু এই পর্যটন বান্ধব কোনো অফিসার নেই যে সে দেশে অবস্থান করে সেই দেশের ট্যুর অপারেটর, প্রফেশনাল ট্যুর অপারেটরগুলোকে বা ট্যুরিস্টদেরগুলোকে বাংলাদেশে আকৃষ্ট করে এমন নেই। ইন্ডিয়া কিন্তু সুইজারল্যান্ডে তাদের একটা ইন্ডিয়া ট্যুরিজম অফিসের ফুল ফ্লেজ অফিসই আছে। থাইল্যান্ডের ইন্ডিয়ায় বলেন, আমাদের বাংলাদেশেও ওদের অফিস আছে, মালয়েশিয়া ট্যুরিজম মালয়েশিয়ার অফিস বাংলাদেশেও আছে। কিন্তু আমরা কোথাও এই কাজটুকু করি না। ইদানিং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারে আমাদের বেসরকারি ট্যুর অপারেটর নিয়ে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলো অংশগ্রহণ করে থাকে, ইদানিং হচ্ছে। কিন্তু আমরা এই কাজগুলো বহু আগে থেকে যদি করতে পারতাম, তাহলে হয়তোবা এই শতাব্দীতে আমরা এর সুফল ভোগ করতে পারতাম। জি, তৌফিকুল ইসলাম খান, আপনি কি যোগ করবেন? আর না, যোগ করার ব্যাপার হলো যেটা বলেন যে সম্ভাবনার বিষয়টা কেন বলি, যে আপনার পুরো বিশ্বে যে আমরা বলি সেবা বাণিজ্য, তার 30% হল ট্যুরিজম। এবং মোট যদি পণ্য এবং সেবাকে যোগ করি তাহলে 5% হলো আসলে ট্যুরিজম। ফলে সেই দিক থেকে এটা একটা বড় বাজার। এবং আমরা যেমন RMG বিক্রি করছি, আমরা এটাও বিক্রি করতে পারবো কিনা। এবং ট্যুরিজমের এই দুটো জায়গাকে আমি একটু আলাদা আলাদাভাবে দেখেছি। একটা হলো যেটা ডোমেস্টিক ট্যুরিজম, এটার একটা নেচার আছে, আর ফরেন ট্যুরিজমের একটা আলাদা নেচার আছে। এইটা ফরেন ট্যুরিজমের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমি বলবো, বাংলাদেশের মানুষ এখানে বসে জানতে পারে না। সেটা হলো বাংলাদেশের ভিসা পাওয়া খুব কঠিন এবং প্রায় সবগুলো দেশের ভিসা দরকার হয় না, কিন্তু ইদানিং 148 কান্ট্রিজ অনারেবল ভিসা, অনারেবল ভিসা, কিন্তু 70টা দেশ মনে হয় honorable। 70টার মতো দেশ অনারেবল ভিসা, এবং বেশ কঠিন এই ভিসা পাওয়া আর কি। হ্যাঁ, মানে এটা খুব সহজ না। আপনারা যেসব ট্যুরিজম ডেস্টিনেশনের কথা বলছেন, আপনি চিন্তা করে দেখেন, এটা যারা পশ্চিমা দেশে থাকে এরা বোধহয় ভুলেও যায় আসলে কোনো দেশে যাওয়ার সময় যে এটা চেক করবো কিনা যে এখানে ভিসা নিতে হয় কিনা, কারণ তাদের ভিসা লাগে না অলমোস্ট এভরিওয়্যার। তো সেই দিক থেকে বিবেচনা করলে এইটা তো একটা বড় প্রথম প্রতিবন্ধকতা আছে। দ্বিতীয় হলো ইনফ্রাস্ট্রাকচার গুলো। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের ইন জেনারেল ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট, যেটা এটা ট্যুরিজমকেও আঘাত করে। যেমন আমাদের ঢাকা চিটাগাং আশা করছি যে আগামীকাল ওপেন হবে, এটা প্রায় 4 বছর আগে ওপেন হওয়ার কথা ছিল। যে পরিমাণ ট্রাভেল টাইম দরকার হয়, সবাই যে বিমানে যাবেন হাই এন্ড ট্যুরিস্ট হবেন তা তো না। ট্যুরিজম বাইরের দেশ থেকে প্রমোট করেন হলো লো এন্ড ট্যুরিস্টরা, ব্যাকপ্যাকার্সরা উইল ড্রাইভ ইউর। আমাদের দেশে এখন পর্যন্ত এত কিছু হয়েছে, কক্সবাজার গেলে একটা ব্যাকপ্যাকার্সের হোটেল পাবেন না। আপনি ব্যাংককের রাস্তায় হাঁটেন, সবাই ব্যাগ নিয়ে দেখবেন যে আপনার ঘোরাঘুরি করছে একটা বড় অংশ। তারা প্রমোট করে, তারা গিয়ে এটাকে প্রচার করে। তো একটা হলো যে বিভিন্ন লেভেলের এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করতে পারছি কিনা। থার্ড যেটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো আমাদের এখানকার হাইজিনের ক্ষেত্রে আপনি দেখেন যে একটা জিনিস আমরা বলি যে একটা বড় হলো আমরা আমাদের দেশের ফুডটাকে বিক্রি করতে পারি না। অনেক দেশে যে ট্রুলি মালয়েশিয়ার অ্যাডগুলো আমি দেখি বাইরে যাওয়ার সময় পাই,
তারা এমন কিছু না, ফুডটাও তো বিক্রি করছে, যেখানে ফুড বানানো হয়, এটা কি রান্নার প্রক্রিয়া, এটা দেখিয়ে বিক্রি করছে, ওই জায়গাগুলোও রয়েছে। কিন্তু আমাদের হাইজিন ইস্যুতে তো আমরা নিজেরাই মানে এটাকে কন্ট্রোল করতে পারি নাই। আমরা টুরিস্ট অ্যাট্রাক্ট করতে গেলে তো এটা আপনার হাই এন্ড প্রোডাক্ট দিতে হবে, হ্যাঁ। আর ফাইনালি হলো সিকিউরিটি। এটা কোনোভাবে আমি যেটা বলছিলাম যে দীর্ঘদিন আমাদের চিটাগাং হিল ট্র্যাক্সে আমরা মানে নিজেরাও যেতে পারি না, আমরা টুরিস্ট এখনো এটা টুরিস্ট আপনি বলবেন যে এই জায়গাটাতে বলে যে টুরিস্ট যায় না, বিদেশি টুরিস্ট নিয়ে যায় না। এই জায়গাটা তো একটা বিরাট জায়গা, ট্রেকিং এর জন্য যে কি পরিমাণ আগ্রহ আছে, এবং বাংলাদেশের পাহাড়গুলো কিন্তু ট্রেকিং এর জন্য খুব ভালো। এটা আমাদের অনেক বড় পাহাড় নাই, লেটস বি অনেস্ট, আমাদের কি আছে? হ্যাঁ, আমাদের এভারেস্ট নাই, আমাদের সাহারা মরুভূমিও নাই, আমাদের কেনিয়া বা তানজানিয়ার মতো বড় জঙ্গল নাই, ওখানে গিয়ে কিছু দেখাইতে পারবে না। সুন্দরবনের যে অবস্থা আছে, সুন্দরবন কিন্তু ওই ট্র্যাক করে ভিতরে ঢুকে ঢুকে দেখার জন্য খুবই ডিফিকাল্ট জায়গা। তো সে বাঘও সেইভাবে তো আর দেখা যায় না, হ্যাঁ, আমরা এইভাবে তৈরি করতে পারি নাই। কিন্তু ট্রেকিং এর জন্য খুব ভালো জায়গা, এই জায়গাগুলো পারি নাই। আর ফাইনালি হলো যে এটার সাথে আপনার ট্যুরিজম শুধু আসবে, প্রকৃতি দেখবে, চলে যাবে তা না, একটা অ্যাক্টিভিটি লাগবে। এই অ্যাডভেঞ্চার ক্লাবগুলো বা অ্যাডভেঞ্চার ইনফ্রাস্ট্রাকচারগুলো মানে সদ্য এখন কক্সবাজারে কিছুটা তৈরি হয়েছে, সেন্ট মার্টিনে নাই অ্যাবসলিউটলি। হ্যাঁ, এইটা তো মানে ইম্পসিবল ওয়ে টু হ্যান্ডেল। আর আরেকটা হলো মেইনটেনেন্স। হ্যাঁ, আমি মানে দুঃখ নিয়ে একটা দুঃখ বলে আনপ্রফেশনাল ওয়েতে আমি জানি না বাংলাদেশের মানুষের কেন সমুদ্রে নেমে চিপস খাইতে হবে। এইটা একটা আমাদের অবশ্যই এই পরিবর্তন লাগবে, এটা হাইজিনের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত। এই জায়গাটা তৈরি করতে যদি না পারি তাহলে আমাদের মানে যে সামনের দিকে এগিয়ে চলা, এটা শুধুমাত্র সরকারকে দোষ দিলে হবে না, এটা আমাদেরও একটা দায়িত্ব রয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম সাজ্জাদ মাহমুদ। আমি টোয়াবের ভাইস প্রেসিডেন্ট রাফিউজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি। প্রশ্নটা হচ্ছে, আপনারা তো স্ব ব্যবসায়িক ক্ষেত্রে সফল, কিন্তু আপনাদের যে অর্গানাইজেশন আছে টোয়াব, এই টোয়াবটাকে নিয়ে, ঠিক আছে, যে আপনারা ভিজিবল যেসব ইনবাউন্ড যারা যেসব প্লেসে যায় সেখানে ডেভেলপমেন্টের জন্য কি কাজ করছেন? আপনাদের প্ল্যানটা কি? আগামী 2-3 বছরের মধ্যে আপনারা কি জাতীয় কাজ করতে চান টোয়াবকে নিয়ে? ধন্যবাদ। সাজ্জাদ ও চমৎকার ট্যুর অপারেটর, আমার কলিগ সাজ্জাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, এই টোয়াব হচ্ছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। টোয়াবে প্রত্যেকটা ট্যুর অপারেটর সবগুলো সেক্টরিও দেখেন, ওরা ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক, ইভেন টিকিট ইস্যু করেন ইন্টারন্যাশনাল ডোমেস্টিকলি। টোয়াবের মেইন ইস্যু হচ্ছে এখন গভর্নমেন্টের যে স্কিম নিয়েছেন 2018 অব্দি, ভিজিট বাংলাদেশ 2016, আমাদের বাংলাদেশের এই ব্র্যান্ডটাকে বহির্বিশ্বে পৌঁছে দেওয়া। সরকারের সাথে বেসরকারি উদ্যোগেও আমরা প্রত্যেকটা বিদেশি প্রফেশনাল ট্যুর অপারেটরের কাছে আমাদের দেশের বিভিন্ন প্যাকেজ ট্যুরগুলোকে উপস্থাপন করব। শুধু তাই না, আমরা রেয়াত মূল্যেও। আর নতুন নতুন যে ট্যুর অপারেটরগুলো আসছে, ওরা পড়াশোনা শেষ করেই দেশপ্রেমে আকৃষ্ট হয়ে, প্রথম ছিল অ্যামেচার প্রফেশনাল, এভাবে করে যে ট্যুর অপারেটরগুলো আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে ট্রেন আপ করে দেওয়া, তাদেরকে আরো বেশি বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করে তাদেরকে আরো বেশি মজবুত করে দেওয়া, তাদের কিভাবে ডেস্টিনেশন অ্যানালাইসিস করতে হবে, কিভাবে ট্রাভেল জিওগ্রাফিটিকে, কস্টিং, উপস্থাপন, গাইডিং, সবগুলোকে এইগুলোকে উপস্থাপন করার জন্য, এইগুলোকে ট্যুর অপারেটর সাথে শেয়ার করার জন্যই টোয়াব একটা রিসার্চ এবং লাইব্রেরি করবে, এই প্ল্যান আমাদের রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে আমরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে এই কথা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ট্যুর অপারেটরকে যদি ডিউটি ফ্রি একটা ভেহিকলস দেওয়া হয় বা ভেসেল দেওয়া হয়, তাহলে এবং তার জন্য যদি নাম্বার প্লেট, আলাদা নাম্বার প্লেট থাকে এবং কালার যদি অন্যরকম থাকে, তাহলে সাধারণত রাজনীতি অস্থিরতার সময় আমরা অ্যাম্বুলেন্সের মতো আমরাও ফরেন ট্যুর নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো। আপনি জানেন গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অস্থিরতা থাকবেই। আমরা চাচ্ছি সরকারকে আমাদের একটা নির্দিষ্ট নাম্বার প্লেট দিয়ে আলাদা আইডেন্টিফিকেশন করে গাড়িগুলো, ডিউটি ফ্রি গাড়ি দেওয়া, যাতে ট্যুর অপারেটররা ফরেন টুরিস্টকে আনতে আকৃষ্ট হয় এবং ফরেন টুরিস্ট বাংলাদেশে আসতে পারে। আমরা শুধু তাই নয়, আমরা চাচ্ছি কি যে একটা টুরিস্ট, আমরা এটাকে বলা হয় যে বারংবার একটা টুরিস্ট আসা।
আমরা সিঙ্গেল কান্ট্রি হিসেবে ডেস্টিনেশন শুধু আত্মপ্রকাশ করবো না, শুধু একবারই যে বাংলাদেশে তা নয়। একটা ট্যুরিস্ট যখন বাংলাদেশে আসবে, এই ট্যুরিস্টে আমাদের আতিথেয়তায়, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি ট্যুর অপারেটরদের প্রফেশনাল গাইডিং দিয়ে তাকে এমনভাবে আকৃষ্ট করে ফেলবো, তাকে এমনভাবে উদ্বুদ্ধ করে ফেলবো, সে যখন তার দেশে গিয়ে এই সুফিয়ান ভাইয়ের মতো লিখবে, আরো 10টা ট্যুরিস্ট বাংলাদেশে আসতে সাহায্য করবে। সেই কারণেই আমাদের প্রয়াস হচ্ছে এখন শুধুমাত্র বাংলাদেশকে পজিটিভ ভাবে উপস্থাপন করা। তৌফিক ভাই একটা বলেন, সিকিউরিটি আমাদের বাংলাদেশ, বিশেষ করে ফরেন ট্যুরিস্টদের ক্ষেত্রে সিকিউরিটি খুব বেশি উন্নত। আপনার জ্ঞাতার্থে বলি, শুধু 1-2টা নমুনা দিব। ইন্ডিয়ায় কিন্তু প্রত্যেক দিনই আপনি পত্রিকায় আমরা যা দেখি যে কোনো না কোনো বিদেশি পর্যটক লাঞ্ছিত বা দর্শিত হচ্ছে। আমাদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এমন উদাহরণ আপনি দিতে পারবেন না। নিন্দুকরাও এবং যারা খুব বেশি খারাপ সমালোচনা করে, আমাদের কম্পিউটার ট্যুর অপারেটররাও এমন উদাহরণ দিতে পারবে না যে বাংলাদেশে কোনো টুরিস্ট লাঞ্ছিত বা দর্শিত এমন ধরনের কর্মকাণ্ড হয়েছে। কিন্তু আমি বলছি যে ঘটনা ঘটেছিল, শুধুমাত্র একটা জাপানি টুরিস্ট, সে কোনো ট্যুর অপারেটর আন্ডারে আসছিলেন না, সে ফ্রিল্যান্সার টুরিস্ট, সে আসছিলেন ট্যুর অপারেটর আন্ডারে বলছিলাম রাফি ভাই। কিন্তু আমি বলছি যে আপনি কি বাংলাদেশের আসলে কোন টুরিস্টকে, আপনি বিদেশি টুরিস্টকে আপনি বলবেন যে উনি উনার মতো করে নিজে পায়ে হেঁটে যে কোনো জায়গায় ঘুরে দেখতে পারবে? আমি কারণ বিকজ আপনাকে আমি বলছি যে ট্যুর অপারেটরের মাধ্যমে হয়তো আপনি যাচ্ছেন, আমি বিশ্বের যত জায়গায় ঘুরতে গেছি আমি কোন ট্যুর অপারেটর নাই। ট্যুর অপারেটরের বিজনেস তখনই ফ্লারিশ করবে যখন আপনার সিঙ্গেল টুরিস্টরা আলাদাভাবেও আসবে, এবং আবার সিঙ্গেল টুরিস্টরাও যত আসবে ট্যুর অপারেটরের বিজনেস ফ্লারিশ করবে। আমি বলি টু মাই নলেজ আর কি। হ্যাঁ, মানে এটা আপনি যত যাই বলেন, আপনি বলবেন যে উনারা গিয়ে ইসেতে চলে যাবেন, আমি শুধু আপনাকে তারপর ট্রেকিং করবে। কোন ফরেন টুরিস্ট সে যদি গাইড নাও থাকে, শুধুমাত্র হিল ট্রেক ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় নিঃসংকোচে সে এই 35-30 বছর ধরে বেরিয়ে আসছে, কোনো ইনসিডেন্টের ঘটনা ঘটে নাই। শুধু হিল ট্রেকসে গভর্নমেন্টে বেরিয়ে আসে, গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়, ফরেন টুরিস্টরা পারমিশন নেওয়ার পর তার হিল ট্যাক্সে ঢুকতে পারে। তো ফরেন টুরিস্টদের ক্ষেত্রে শুধু বিক্ষুব্ধদের একটু প্রকার বিড়ম্বনা ছাড়া ফরেন টুরিস্টরা বঙ্গবাজারে একা ওরা শপিং করে, ওরা বসুন্ধরায় আপনি প্রায়ই পাবেন, আমাদের এলিফ্যান্ট রোডে প্রায়ই পাবেন, ওরা নির্বিঘ্নে ঘুরতে পারে। শুধুমাত্র বিক্ষুব্ধদের একটু বিড়ম্বনা কিংবা যানজটের একটু অতিষ্ঠতা ছাড়া ফরেন টুরিস্টরা ওরা এনজয় করতে পারেন। আপনি পুরান ঢাকা সদরঘাটে দেখবেন যে অনেক টুরিস্টই নিজে নিজে বরিশাল চলে যায়, কুয়াকাটা চলে যায়। এদিক দিয়ে আমরা আল্লাহ চাইতো ইন্ডিয়ার চেয়ে অন্যান্য দেশ থেকে খুব চমৎকার আছি। আমরা আমাদের যে জিনিসগুলো আমরা পিছিয়ে আছি, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটা বাড়াতে হবে। ওই যে এক ভদ্রলোক, এক দর্শক বলেছিলেন যে আসলে সত্য, আমাদের ওই ওভারনাইট স্টে করার মতো আমাদের এই সুযোগটুকু নেই। শুধু তাই নয়, আমাদের অনেক সুন্দর সুন্দর ডেস্টিনেশন, যেমন টাঙ্গু আউটে ইচ্ছা করলে আপনি যেতে পারবেন না। আপনি সিলেট থেকে বাইক করে যেতে হয়, কোনো ফরেন টুরিস্ট বাইকে যেতে পারবেন না। এইগুলো একটা প্রাইভেট ট্যুর অপারেটর হিসেবে আপনি একটা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা একটা বেজেল বা ট্রান্সপোর্টেশন এইগুলো ব্যবস্থা করতে পারবেন, কিন্তু কানেক্টিভিটি, রোড কমিউনিকেশনস, বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার। আবার একটা সত্য, ফরেন টুরিস্টরা শুধুমাত্র কিন্তু ওই বড় বড় 5 স্টার হোটেলে থাকার জন্য বাংলাদেশে আসবে না। ফরেন টুরিস্টরা ওই কটেজ রিসোর্ট আপনাদের থামাতে হচ্ছে। আমরা একটু লাইভে যাব। গুলশানে একটা রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি হচ্ছে, আমরা সেখানে চলে যাব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার হাবিবুল্লাহ হাবিব, আমরা সরাসরি চলে যাব সেখানে। এই আমি কিন্তু এখন গুলশান 2-79 নাম্বার রোডে যে ঘটনাটি ঘটেছে, এটি হচ্ছে আপনার একটি রেস্টুরেন্ট, এটির নাম হচ্ছে হোলি আর্টিসান বেকারি ও কিচেন রেস্টুরেন্ট। এই ভবনের 2টি প্রতিষ্ঠান রয়েছে। তো এই একটু আগে আমি এখানে পৌঁছাবার পর দেখেছি যে র্যাবের ডিজি বেনজির আহমেদ এখানে পৌঁছেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 4-5 এই রোডের আশপাশ, এই ভবনের আশপাশ কিন্তু ঘিরে রেখেছে এবং তাদের আমরা বিভিন্ন ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি। যে এই মূল ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে, বলছিলেন একজন রেস্টুরেন্টের কর্মচারী, তিনি বাইরে আমাদের সাথে কথা বলছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই রাত 8টার দিকে অন্তত 8 জন নাম পরিচয়হীন মানুষ তারা
বিভিন্ন অস্ত্র, তরবারি এবং বন্দুক নিয়ে তারা এই ভবনের মধ্যে প্রবেশ করে এবং তারা অতর্কিত গোলা ছুটতে থাকে এবং তারপরে কিন্তু এই কিচেন এবং রেস্টুরেন্টে যারা কর্মরত ছিলেন প্রায় অন্তত পক্ষে 50-60 জন কর্মচারী তারা ভীত হয়ে চতুর্দিকে ছোটাছুটি করতে থাকে এবং এই মুহূর্তে আপনারা একটা আওয়াজ হয়তো শুনতে পেয়েছেন যে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। একটি ভীতিকর চরম পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। গোলাগুলি চলছে চতুর্দিকে মুহুর্মুহু শব্দে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারাও কিন্তু দৌড়াদৌড়ি আমরা দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করতে পারছেন দর্শক। এই মুহূর্তে প্রচুর গোলাগুলি আমরা শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন যে মানুষ দৌড়াদৌড়ি করছে, কিভাবে তারা প্রাণ রক্ষা করবেন এরকম একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। দর্শক, এখন কিন্তু মানে এখানে মানে নিজে দাঁড়িয়ে থাকাটাও একটা ভীতিকর পরিবেশ। যেমনটি বলছিলাম যে রাত 8টার দিকে বন্দুকধারী 8-9 জন লোক তারা এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে এবং তারা কিন্তু অতর্কিত গুলি ছুটতে থাকে। এই একটু আগেও কিন্তু আমরা একজন দেখেছি। এই মুহূর্তে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পাঞ্জাবি পরা লোককে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু এই র্যাবের বর্ডার গার্ডের একটি গাড়িতে উঠানো হচ্ছে। পাঞ্জাবি পরা একজন লোককে, তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরা আছে এবং হেলমেট পরা আছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে নিয়ে গাড়িতে উঠাবার চেষ্টা করছেন। সম্ভবত এই একটু আগে যে 2-3টি গুলির আওয়াজ আমরা শুনতে পেয়েছি, সেই আওয়াজ সেই গুলি কিন্তু দর্শক আমরা যেমনটি বলছিলাম যে এই যে গোলাগুলি হয়েছে অন্তত 3-4 জন গুলিবিদ্ধ হয়েছেন এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু নিয়ে আসছেন এবং একজন কিন্তু একেবারে মানে রক্তে রঞ্জিত হয়ে গেছেন, তার সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়ে আহত বলাই যায়। সে কিন্তু একদম একেবারে সেন্সলেস বলা যায়, সে শুয়ে আছেন এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে তার গায়ে সম্ভবত গুলি লেগেছে, কিন্তু কোন স্থানটিতে গুলি লেগেছে ওনার গায়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি বন্দুকের একটি রিভলভারের একটি ড্রেস আছে, তার সমস্ত গাল দিয়ে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে সমস্ত শরীরের রক্তে ভিজে গেছে। এই অত্র এলাকায় একটি রণক্ষেত্রে পরিণত বলা যায় দর্শক। তার 4 হাত পা ধরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে পিকআপ ভ্যান রয়েছেন তাতে উঠাচ্ছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত শরীর তার রক্তে রঞ্জিত। আসলে আমরা বুঝতে পারছি না উনি আইন শৃঙ্খলা বাহিনী কি আসলে সন্ত্রাসীদের পক্ষের কেউ কিনা বা সন্ত্রাসী কিনা, সেটি এখনো আমরা নিশ্চিত নয়। তবে এখানে যে পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন যে গুলিবিদ্ধ যে 2-3 জনকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘিরে রেখেছেন এই হোলি আর্টিসান বেকারি ও চিকেন রেস্টুরেন্ট এর আশপাশে। মানে এখানে দাঁড়ানোটাই এখন বলা যায় দর্শক যে নিজের জীবনের নিরাপত্তাহীনতা। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চতুর্দিকে দৌড়াদৌড়ি করছেন, তারাও কিন্তু নিশ্চিত নন, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন লোক ইতোমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। এমনটি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীরই লোক, কারণ তার পরনে জিন্স প্যান্ট, সাদা পোশাকের উনি সাদা পোশাকেরই ছিলেন এবং তার বেল্টের সাথে একটি রিভলভারের যে কাভার চামড়ার সেটি কিন্তু আমরা লাগানো দেখতে পেয়েছি। অর্থাৎ বলা যায় যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আর আরেকজন সাদা পোশাকের পাঞ্জাবি পরিহিত যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও কিন্তু এই ভবনটি আমরা যে স্থানটিতে অবস্থান করছি তার ঠিক রাস্তার 100 গজ দূরে অবস্থান করছিলেন এই লোকজনগুলো, এবং এই সময় হঠাৎ করে গুলিবিদ্ধ হয়। আর ইতোমধ্যে কিন্তু র্যাব তারপরে বর্ডার গার্ড, পুলিশ, সমস্ত বাহিনীর ডিবি, সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অত্র এলাকা ঘিরে রেখেছেন। কিন্তু আসলে কি ঘটতে যাচ্ছে এখানে কিন্তু সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। আর দর্শক যেমনটি বলছিলাম যে এই
হোলি আর্টিসান বেকারি ও চিকেন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে যখন রাত 8টার দিকে 8-10 জন সাদা পোশাকধারী বন্দুকধারী লোক তারা যখন প্রবেশ করে, তারা কিন্তু ওই তাদের আল্লাহু আকবার এই ধরনের ধ্বনি দিয়ে তারা কিন্তু রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। এমনটি জানাচ্ছিলেন একজন সুমন নামের একজন এই চিকেন রেস্টুরেন্টের কর্মকর্তা। তিনি আমাদেরকে এমনটি বলেছেন যে তারা আল্লাহু আকবার এই ধরনের ধ্বনি দিয়ে তারা একজনকে ঢুকেই একজনকে আটকে ফেলে এবং সমস্ত রেস্টুরেন্টের মধ্যে দৌড়াদৌড়ি এবং এ ধরনের একটা পরিস্থিতি শুরু হয়। তো দর্শক, এখনো কিন্তু এই এলাকাটা একদম পুরাটাই থমথমে একটা পরিবেশ বিরাজ করছে, যেহেতু এই 5 মিনিট আগেই কিন্তু আপনারা দেখেছেন, আওয়াজও শুনতে পেয়েছেন যে মুহুর্মুহু গুলির শব্দ, যে গুলিতে কয়েকজন মানুষ কিন্তু ইতিমধ্যে আমাদের চোখের সামনে ঘটেছে। দর্শক, এটি আসলে বর্ণনার করার মতো নয়, কারণ যে লোকটি গুলিবিদ্ধ হয়েছেন তার মুখ দিয়ে প্রচন্ড রক্ত আমরা বের হতে দেখেছি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক, এমনটি আমরা দেখতে পেয়েছি, আমরা স্বচক্ষে যেটা দেখেছি।